সোনার তরী কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। চারিদিকে বাঁকা জল কি করেছে? খেলা করছে। চারিদিকে বাঁকা জল খেলা করছে। সোনার তরী কবিতায় কোন মাসের উল্লেখ রয়েছে? শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে। শ্রাবণ মাসের উল্লেখ রয়েছে সোনার তরী কবিতায়। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কত বছর বয়সে রবীন্দ্রনাথ এর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? 15 বছর বয়সে। 15 বছর বয়সে। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? বর্ষা ঋতু। আর কোন মাস? শ্রাবণ মাস। বর্ষা ঋতুর কথা উল্লেখ রয়েছে সোনার তরী কবিতায়। বর্ষা ঋতুর কথা। সোনার ধান কিসের প্রতীক? সৃষ্টি সম্ভারের প্রতীক। সোনার ধান শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভারের প্রতীক। এক কথায় সৃষ্টি সম্ভারের প্রতীক সোনার ধান। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কি? প্রথম কাব্যগ্রন্থ অর্থাৎ 15 বছর বয়সে যিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে বনফুল। বনফুল প্রথম কাব্যগ্রন্থের নাম। প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। পরবর্তী প্রশ্ন, আমি একেলা। এখানে আমি কে? এখানে আমি হচ্ছে কৃষক রূপী কবি। কৃষক রূপী কবি আমি। কৃষক রূপী কবি হচ্ছে আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় কত সালে? 1880 সালে। 1880 সালে বনফুল প্রকাশিত হয়। সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? ক্ষণিক হেসে তার সোনার ধান নিয়ে যেতে বলেছেন। সোনার ধান নিয়ে যেতে বলেছেন। পরবর্তীতে সোনার তরী কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। কুলে একা বসে আছি নাহি ভরসা। কবির এমন অনুভূতির কারণ কি? কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কৃষকের একাকিত্ব ও শঙ্কা প্রকাশ হয়েছে বা শঙ্কা প্রকাশ করা হয়েছে। কবিতাটিতে বলা হয়েছে হঠাৎ এক বিপন্ন প্রকৃতিতে কৃষক কুলে একা বসে আছেন। সে সময় আকাশে মেঘ ডাকছিল, পরিস্থিতি প্রতিকূলে চলে যাচ্ছিল, তাই এমন অবস্থায় তিনি শঙ্কিত হচ্ছিলেন। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, ব্যাখ্যা করো। উত্তর, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী বলতে মহাকালে এর মানুষের সকল সৃষ্টিকর্মকে ধারণ করে নিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। মহাকালের মানুষের সকল সৃষ্টিকর্মকে ধারণ করে নিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। সোনার তরীতে মানুষের সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল, হারিয়ে যায় সৃষ্টিকর্তা। এখানে সোনার তরী কৃষকের ফলানো সব ফসল নিয়ে গেলেও সে একা সেই দ্বীপে পড়ে থাকল। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, ব্যাখ্যা করো। এখানে বাঁকা জল কথাটি দ্বারা অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে। অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে বাঁকা জল দ্বারা। কবিতায় উল্লিখিত ধানক্ষেতটি ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত। এর পাশে রয়েছে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেত্রকুর আশু বিলীয়মান অবস্থার ইঙ্গিত রয়েছে এ অংশে। বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। বাঁকা জল কিসের প্রতীক? অনন্ত কালস্রোতের প্রতীক। পরবর্তী প্রশ্ন, সকলই দিলাম তুলে ধরে বিথরে, ব্যাখ্যা করো। সকলই দিলাম তুলে থরে বিথরে বলতে সোনার ফসল সোনার তরীতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। ঘন দুর্যোগের কবলে পড়ে যখন কৃষক মাঝির কাছে সাহায্য চাইল তখন মাঝি তাকে সাহায্য করতে রাজি হলো। তখনই কৃষক তার সকল উৎপাদিত সোনার ফসল থরে থরে সাজিয়ে নৌকায় তুলে দিল এবং এই প্রসঙ্গে আলোচনাটি করা হয়েছে। ঠাই নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি, ব্যাখ্যা করো। ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি বলতে বোঝানো হয়েছে যে কৃষকের ধান নৌকায় জায়গা পেলেও কৃষকের ঠাঁই হয়নি। সোনার তরী কবির মহৎ সৃষ্টিকর্মে ভরে গিয়েছে, সেখানে তাকে ধারণের জায়গা নেই। মহাকালের স্রোতে মানুষের সৃষ্টিকর্মের স্থান সংকুলান হয় কেবল। ব্যক্তিসত্তা ও তার শারীরিক সত্তাকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার। দেখে যেন মনে হয় চিনি উহারে, চরণটি বুঝিয়ে লেখো। উত্তর, দেখে যেন মনে হয় চিনি উহারে বলতে সোনার তরীর মাঝিকে চেনার কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে কৃষক যখন প্রবল বর্ষার মুখোমুখি হয়েছিল তখন সে দেখতে পায় একটা নৌকার মাঝি গান গেয়ে আসছে। এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পদ্রষ্টা কবির হয়তো চেনা। কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির সংশয়ে থেকেই যায়।
মূলত এই বিষয়টি বোঝাতেই কবি বলেছেন, দেখে যেন মনে হয় চিনি উহারে। পরবর্তী প্রশ্ন, সোনার তরী কবিতায় কবির যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে তা আলোচনা করো। সোনার তরী কবিতায় কবির যে জীবন দর্শনের ইঙ্গিত করা হয়েছে তা হলো মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম। লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। একজন স্রষ্টা কখনোই তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে ধরে রাখতে পারে না। মহাকালের স্রোতে তাকে একদিন ভেসে যেতে হয়, কিন্তু সে যদি তার সৃষ্টিকর্ম রেখে যেতে পারে তাহলে এ কাজেই তাকে বাঁচিয়ে রাখবে সকলের মাঝে। ভরা নদী ক্ষুরধারা বলতে কবি কি বুঝিয়েছেন? ভরা নদী ক্ষুরধারা বলতে কবি নদীর প্রবাহ বা স্রোত ক্ষুরের মতো ধারালোকে বুঝিয়েছেন। কৃষক চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধান নিয়ে অপেক্ষা করছিলেন। সেখানে নদীটি ছিল কানায় কানায় পূর্ণ এবং স্রোত ছিল ক্ষুরের মতো ধারালো। শূন্য নদীর তীরে রহিনুপরি উক্তিটি ব্যাখ্যা করো। শূন্য নদীর তীরে রহিনুপরি চরণটি নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে কবির আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। সোনার তরী কৃষকের সকল ধান নিয়ে গিয়ে খেয়াপারে চলে যায়, কিন্তু কৃষককে নেয়নি। সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার। বিদ্রোহী কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। আরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল? অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম কি ছিল? ছিল ইউরিডিস। অরফিয়াসের ভালোবাসার পাত্রীর নাম ছিল ইউরিডিস। বিদ্রোহী কবিতার কবিকে রোষে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়? হাবিয়া দোজক। হাবিয়া দোজক ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। বিদ্রোহী কবিতার কবিকে রোষে উঠতে দেখে হাবিয়া দোজক ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। নাউজুবিল্লাহ। পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। কবি অনিয়ম ও শৃঙ্খল কেন? কবি অনিয়ম ও শৃঙ্খল কারণ তিনি কোনো অন্যায় অসাম্য মানেন না। যথার্থ আত্মজাগরণ প্রত্যেকটি ব্যক্তির জন্য প্রয়োজনীয়। কবি নিজেকে উশৃঙ্খল বলেছেন সকল পরাধীনতা, অন্যায় ও অসাম্যের যথার্থ আত্মজাগরণ অসাম্যের বিরুদ্ধে। যে সকল নিয়ম ভেদাভেদ সৃষ্টি করে সেসব নিয়ম তিনি মানেন না। সেসব মিথ্যা শৃঙ্খলেও তিনি নিজেকে আবদ্ধ করেন না। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন? ব্যাখ্যা করো। উত্তর, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করতে কবি নিজেকে বেদুইন বলে সম্বোধন করেছেন। বেদুইনরা হলো আরব দেশের একটি যাযাবর জাতি, যারা মরুর বুকে যাযাবর জীবন যাপন করে। জীবনের প্রতিটি মুহূর্তে এদের নানা প্রতিকূলতার সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয়। কবিও অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রামকে বেদুইনের এই নিরন্তর জীবন সংগ্রামের সাথে তুলনা করেছেন। সকল অশুভ শক্তির বিরুদ্ধে নিজের অনমনীয় ও শক্তিশালী অবস্থানকে বোঝাতে কবি নিজেকে বেদুইন বলে উল্লেখ করেছেন। প্রতিদান কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রতিদান শব্দের অর্থ কি? প্রতিদান শব্দের অর্থ দানের বদলে দান। প্রতিদান শব্দের অর্থ দানের বদলে দান। নিরন্তর শব্দের অর্থ কি? নিরন্তর শব্দের অর্থ অবিরাম। বান শব্দের অর্থ কি? শব্দ, কথা বা ধ্বনি। বান শব্দের অর্থ কি? বান শব্দের অর্থ শব্দ, কথা বা ধ্বনি। মালঞ্চ অর্থ কি? মালঞ্চ অর্থ ফুলের বাগান। মালঞ্চ অর্থ ফুলের বাগান। নকশি কাঁথার মাঠ কি ধরনের রচনা? এটি একটি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ, যা লিখেছেন জসিমউদ্দিন। পরবর্তীতে প্রতিদান কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। কবি দীঘল রজনী জেগে থাকেন কেন? কবি দীঘল রজনী জেগে থাকেন যে তার ঘুম হরণ করেছে তার জন্য। প্রতিদান কবিতার মূল বক্তব্যই হলো ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। ঘুম হরণ করা এখানে প্রতীকী অর্থে অন্যের অনিষ্ট সাধনের বিষয়টিকে ইঙ্গিত করে। কিন্তু কবিতার প্রতিদানে তার জন্য দীঘল রজনী জেগে থাকেন, সুন্দর বাসযোগ্য পৃথিবী স্থাপন করতে চান বলে। প্রতিশোধ নেয়ার মানসিকতা কবির মাঝে অনুপস্থিত। যে কবির ঘর ভেঙেছে কবি তার ঘর বাঁধতে চান কেন? যে কবির ঘর ভেঙেছে কবি তার ঘর বাঁধতে চান কারণ ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে তিনি অন্যের উপকার করতে চান। সমাজ সংসারে সবাই বিভেদ, হিংসা, হানাহানিতে বিশ্বাসী। এর মধ্যেও কবির কণ্ঠে প্রতিহিংসার বদলে পরার্থপরতার বাণী ধ্বনিত হয়। তাই
যে তার ঘর ভেঙেছে, কবি তার ঘর বেঁধে দিয়ে তাকে সাহায্য করতে চান। পরবর্তী প্রশ্ন, প্রতিদান কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে ব্যাখ্যা করো। প্রতিদান কবিতায় কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। আমাদের সমাজে সবাই একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ে। যে কোনো ঘটনায় ক্ষমা করবার মনোভাব অনেকাংশেই কম। বিভেদ, হিংসা, হানাহানিতে সমাজ পরিপূর্ণ। তাই কবির আশা সকলেই এই প্রতিশোধ, প্রতিহিংসার বলয় থেকে বেরিয়ে এসে সম্প্রীতির সৃষ্টি করবে। কাটা পেয়ে তারা ফুল করিদান কাটা পেয়ে তারে ফুল করিদান সারাটি জনমভর ব্যাখ্যা করো। উত্তর, কাটা পেয়ে তারে ফুল করিদান সারাটি জনমভর বলতে বোঝানো হয়েছে কবি কাটার আঘাত পেলেও এর বিনিময়ে ফুল দান করতে চান। কারণ প্রতিশোধ কখনো পৃথিবীকে সুন্দর করে তুলতে পারে না বলে কবি বিশ্বাস করেন। তাই অনিষ্টকারীকে কেবল ক্ষমা করে নয়, বরং তার উপকার সাধনের মাধ্যমে কবি এই পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন। তাহার এই পরে মনে কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। ফুটেছে কি আমের মুকুল উক্তিটি কার? উক্তিটি কবির। ফুটেছে কি আমের মুকুল উক্তিটি কার? উক্তিটি কবির। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। পৈতৃক নিবাস কুমিল্লায়। অর্ঘ্য শব্দের অর্থ কি? অর্ঘ্য শব্দের অর্থ উপহার। অর্ঘ্য শব্দের অর্থ উপহার। উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ চাদর। উত্তরী শব্দের অর্থ চাদর। কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সৈয়দ নেহাল হোসেন। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন। দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশ্নটি কার? প্রশ্নটি কবির। দক্ষিণ দুয়ার গেছে খুলি প্রশ্নটি করেছেন কে? প্রশ্নটি করেছেন কবি। পরবর্তী প্রশ্ন, কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কুয়াশা। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। কবিভক্ত কবির কাছে কি শোনার মিনতি করে? কবিভক্ত কবির কাছে বসন্ত বন্দনা শোনার মিনতি করে। বসন্ত বন্দনা শোনার মিনতি করে। তারই পরে মনে কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তাহারই পরে মনে কবিতাটি। পরবর্তী প্রশ্ন, পুষ্পরতী শব্দটির অর্থ কি? পুষ্পরতী শব্দটির অর্থ ফুলের বন্দনা। ফুলের বন্দনা। পুষ্পরতী শব্দটির অর্থ ফুলের বন্দনা। কহিল সে স্নিগ্ধ আখি তুলি। কার কথা বলা হয়েছে? কবির কথা বলা হয়েছে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, কার কথা বলা হয়েছে? কবির কথা। কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? যেটা সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। খুবই কঠিন প্রশ্ন, তবুও সহজ যদি জেনে রাখা যায়। 1999 সালে কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন 1999 সালে। তাহারই পরে মনে কবিতায় কবির নীরবতার কারণ কি? কারণ প্রিয়জনের মৃত্যু। কারণ প্রিয়জনের মৃত্যু। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। পাথার শব্দের অর্থ সমুদ্র। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে? মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গিয়েছে। পুষ্পশূন্য দিগন্তের পথে। পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গিয়েছে মাঘের সন্ন্যাসী। পরবর্তী প্রশ্ন, তাহার এই পরে মনে কবিতায় কয়টি চরিত্র রয়েছে? দুইটি চরিত্র। কবি ও কবিভক্ত। কবি ও কবিভক্ত এই দুইটি চরিত্র রয়েছে। তাহার এই পরে মনে কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কিভাবে? উত্তর, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে কবি বসন্তের আগমনকে অভিমান করে অবহেলা করেছেন। বসন্ত প্রকৃতির সৌন্দর্য সবাইকে স্পর্শ করতে পারলেও কবি মনকে তা ছুঁতে পারেনি। কারণ কবির মনে শীতের রিক্ততা বিরাজ করছে, আর তাই বসন্তকে বরণ না করার কারণে কবি ভক্তের মতে বসন্তের আগমন বৃথা হয়েছে। এই বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কি? উত্তর, এই বসন্তে কবির পুষ্পসাজ না থাকার কারণ কবির মন জুড়ে আছে শীতের রিক্ততা ও বিষণ্ণতার ছবি। শীতের করুণ বিদায়কে কবি কোনোভাবেই ভুলতে পারছেন না, কারণ এ শীতেই তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন। তাই তার মনকে বসন্তের সৌন্দর্য স্পর্শ করতে পারেনি এবং তার পুষ্পসজ্জা নেই। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবির এই উদাসীনতার প্রকৃত কারণ কি? প্রকৃত কারণ হচ্ছে প্রিয়জন হারানোর বেদনা। প্রিয়জন হারানোর বেদনা। শীতের রিক্ততা চলে গিয়ে বসন্তের আগমন ঘটলেও
কবির সেদিকে মনোযোগ নেই। বসন্তের আগমনের খবর তিনি রাখেননি। শীতের করুণ বিদায়কে কবি মেনে নিতে পারেননি, কারণ এ সময় তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন। এ সময় তিনি তার প্রিয়জনকে হারিয়েছেন, আর তাই বসন্তের প্রতি কবির এ উদাসীনতা। পরবর্তী প্রশ্ন, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? কবিতাংশে কবি কি বোঝাতে চেয়েছেন? কবিতাংশে কবি বসন্তের আগমন ঘটেছে কিনা তা জানতে চেয়েছেন। বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দক্ষিণা বাতাস চারদিকে সুগন্ধি ভরে তোলে। কিন্তু উদাসীন কবি এদিকে খেয়াল রাখেননি। তিনি বসন্তের আগমন হয়েছে কিনা তা এবং প্রকৃতিতে তার লক্ষণ দেখা দিয়েছে কিনা তা তার ভক্তের কাছে জানতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি চরণটি ব্যাখ্যা করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি চরণটি কবিভক্ত কবিকে উদ্দেশ্য করে বলেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন হওয়া সত্ত্বেও কবি উদাসীন। প্রিয়জন হারানোর বেদনায় তিনি শোকাচ্ছন্ন। বসন্ত বন্দনায় কাব্য রচনায় কবির মন নেই, তাই উদাসীন কবিকে সচেতন করতে কবিভক্ত তাকে কাব্য রচনা করতে মিনতি করেছেন। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী পঙ্ক্তিটি বুঝিয়ে লেখো। খুবই কঠিন। কোহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, এটা বুঝিয়ে লেখো। উক্তিটি দ্বারা কবি শীতকে এখানে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন। কাকে? শীতকে, যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে। কবি মূলত রূপক অর্থে এ চরণটি ব্যবহার করেছেন। শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। মূলত কবির প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তারই প্রকাশ ঘটেছে এই পঙ্ক্তিটিতে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কেন? বুঝিয়ে দাও। বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনে কবি এত উদাসীন কারণ প্রকৃতিতে বসন্ত এলেও তিনি প্রিয়জন হারানোর বেদনা ভুলতে পারছেন না। কবির মন জুড়ে রয়েছে প্রিয়জন হারানোর বেদনা ও বিষণ্ণতার ছবি। তাই বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবি উদাসীন। স্বামীর আকস্মিক মৃত্যু তার কণ্ঠকে নীরব করে রেখেছে। পরবর্তী অর্থাৎ ৮ নম্বর প্রশ্ন, তাহার এই পরমণি কবিতাটিতে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন? কবিতাটিকে এটা বলা হয় কারণ কবিতাটি রচিত হয়েছে কবি ও কবিভক্তের মধ্যে সংলাপের মাধ্যমে। অর্থাৎ কবি ও কবিভক্তের মধ্যে সংলাপের মাধ্যমে তাহার এই পরমণি কবিতাটি রচিত হয়েছে বলে একে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়। নাটক রচিত হয় এর চরিত্রগুলোর মধ্যে সংলাপ রচনার মধ্য দিয়ে। পাত্রপাত্রীর সংলাপের উপর ভর করেই একটি নাটকের কাহিনী গড়ে ওঠে। তার এই পরমণি কবিতাটিতেও ঠিক এমনই বসন্তের আগমন এবং কবিতা রচনা করে তাকে বরণ করার প্রসঙ্গে কবি ও কবিভক্তের মধ্যে সংলাপ রচিত হয়েছে। তাদের কথোপকথনের মধ্য দিয়ে এখানে আমরা কবির হৃদয় বেদনা উপলব্ধি করতে পারি। এ সংলাপ নির্ভরতার কারণেই কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয়। পরবর্তী প্রশ্ন, কহিল সে কাছে সরে আসি পংক্তিটি ব্যাখ্যা করো। প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি তার ভক্তের কাছে মনোবেদনা প্রকাশের প্রারম্ভিক অবস্থাকে বুঝিয়েছেন। অর্থাৎ মানুষ তার গভীর বেদনা প্রকাশের জন্য নিচু স্বরে কথা বলে। এজন্য কাছাকাছি না হলে মনের কথা প্রকাশ করা যায় না। আলোচ্য চরণটিতে কবি তার ভক্তের কাছে গিয়ে তার বসন্ত বিমুখতার কারণ ব্যাখ্যা করতে চান। তিনি বলতে চান প্রিয়জন হারানোর বেদনা কত কষ্টের। প্রিয়জন বিয়োগের কারণেই যে তার এ বসন্ত বিমুখতা, কবি ভক্তকে সেটি বোঝাতেই কবি তার কাছে সরে আসেন এবং নিচু স্বরে কথা বলতে চান। পরবর্তী প্রশ্ন, পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কি বোঝানো হয়েছে? উক্তিটি দ্বারা শীতের রিক্ততার রূপ বোঝানো হয়েছে। শীতকালে গাছের পাতা ঝরে যায়, গাছ হয় ফুলহীন, প্রকৃতি রুক্ষ মূর্তি ধারণ করে। শীতের এই রিক্ততাকে অতিক্রম করে বসন্তের আগমনে প্রকৃতি ফুলেল সাজে সজ্জিত হলেও কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। প্রিয়জন হারানোর বেদনাকে তিনি প্রকাশ করেছেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো শীতের কুয়াশার চাদর গায়ে দিয়ে পত্রপুষ্পশূন্য দিগন্তের পথে চলে যাওয়ার সাথে। কোথা তব নব পুষ্প সাজ উক্তিটি বুঝিয়ে দাও। উত্তর, উক্তিটির মাধ্যমে বসন্তের প্রতি কবির উদাসীনতার দিকটি ফুটে ওঠে। বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের মতো নানা ফুলের সুগন্ধে প্রকৃতি ভরে ওঠে।
বা ভরে যায়। নবপুষ্প সাজে প্রকৃতি সজ্জিত হয়। কিন্তু প্রকৃতির এই রূপ রসের কোনো খবর যেমন কবি রাখেননি, ঠিক তেমনই তিনি নিজেও ফুলের অলঙ্কারে সজ্জিত হননি। নতুন ফুলে ঘর সাজাননি। বসন্তের প্রতি কবির এই বিমুখতা বা এই উদাসীনতা লক্ষ্য করেই কবিভক্ত উক্তিটি করেছে যে, কোথা তব নবপুষ্প সাজ। পরবর্তী প্রশ্ন, কবিতায় কবির ব্যক্তি জীবন কিভাবে ধরা পড়েছে? কবিতায় কবির প্রিয়জন হারানোর বিয়োগ ব্যথা প্রকাশের মাধ্যমে কবিতায় কবির ব্যক্তি জীবন ধরা পড়েছে, অর্থাৎ প্রিয়জন হারানোর বিয়োগ ব্যথা প্রকাশের মাধ্যমে এটা হয়েছে। কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর আকস্মিক মৃত্যুতে তার জীবনে নেমে আসে রিক্ততার হাহাকার। তাই বসন্তের রূপ রস গন্ধ আর শোকাচ্ছন্ন হৃদয়কে স্পর্শ করতে পারে না। বসন্তের অপরূপ সৌন্দর্য তার মনে আনন্দের শিহরণ জাগাতে পারে না। তার এই শোকাচ্ছন্ন হৃদয়ের প্রকাশের মাধ্যমেই কবিতাটিতে তার ব্যক্তি জীবন ধরা পড়েছে। সর্বশেষ প্রশ্ন, সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। উক্তিটির তাৎপর্য কি? কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বরণ করতে না নিলেও ফাল্গুন আসার সাথে সাথে সে প্রকৃতিতে বসন্ত এসেছে, প্রকৃতিতে যে ফাল্গুন আসার সাথে সাথে যে প্রকৃতিতে বসন্ত এসেছে, পংক্তিটি দ্বারা এই বিষয়টি বোঝানো হয়েছে। অর্থাৎ কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বরণ করে না নিলেও ফাল্গুন আসার সাথে সাথে যে প্রকৃতিতে বসন্ত এসেছে, এই বিষয়টি বোঝানো হয়েছে। কবির ব্যক্তিজীবন সুখ দুঃখের অনুভূতি প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো পরিবর্তন আনতে পারে না। তাই কবিভক্ত যখন কবির কাছে অনুযোগ করে যে কেন তিনি বন্দনা গীতি রচনা করে বসন্তকে বরণ করে নিচ্ছেন না, তখন কবি তাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি বরণ করে না নিলেও প্রকৃতিতে বসন্ত ঠিকই এসেছে। প্রকৃতির চিরন্তন নিয়মের মাঝে কোনো ব্যত্যয় ঘটেনি। এইচএসসি বাংলা প্রথম পত্র, 18 বছর বয়স থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। 18 বছর বয়স কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর, ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স বিপদের মুখে কি? 18 বছর বয়স বিপদের মুখে অগ্রণী। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্য জানে। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর বাধা ভাঙতে চায়। পদাঘাতে পাথর বাধা ভাঙতে চায়। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়? গোপালগঞ্জ জেলায়। পরবর্তী প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থটির নাম কি? আকাল। আকাল সুকান্ত ভট্টাচার্যের কি ধরনের রচনা? এটা একটি কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ছিলেন কিশোর সভা, দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের সম্পাদক। সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন? দৈনিক স্বাধীনতা পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে 18 বছর বয়স কবিতা থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। 18 বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কেন? উত্তর, 18 বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কারণ এই সময়টিতে তাদের শারীরিক ও মানসিক নানান পরিবর্তন হয়। 18 বছর বয়স তরুণদের জীবনের এমন এক সময়ের সন্ধিক্ষণ যখন তাদের শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং জীবনে বিপর্যয় নেমে আসে। এদেশের বুকে 18 আসুক নেমে, কবির এই প্রত্যাশার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন নাম্বার 2, এদেশের বুকে 18 আসুক নেমে, কবির এই প্রত্যাশার কারণ ব্যাখ্যা করো। জাতীয় জীবনের স্থবিরতা, নিশ্চলতা ও জরাজীর্ণতাকে অতিক্রম করে প্রগতি ও অগ্রগতির পথে দুর্বার গতিতে এগিয়ে যেতে চান বলে কবি এ প্রত্যাশা ব্যক্ত করেছেন। 18 বছর বয়সের বহু ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে। জড়নিশ্চল ও প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাবত উদ্দীপনা, সাহসিকতা, চলার দুর্বার গতি প্রভৃতি গুণাবলী তার মধ্যে অন্যতম। কবি প্রার্থনা করেন এ সকল বৈশিষ্ট্যই যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়।
এ কারণে তিনি এদেশের বুকে 18 আসক নেমে আসার প্রত্যাশা করেন। পরবর্তী প্রশ্ন, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, চরণটি ব্যাখ্যা করো। অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে 18 বছর বয়স মানব জীবনের কালো অধ্যায় হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও কবি শেষ পর্যন্ত এ বয়সেরই জয়গান করেছেন বা জয়গান গেয়েছেন। 18 বছর বয়স 18 বছর বয়সেরই থাকে জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন দেখার ক্ষমতা, কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি ইত্যাদি বৈশিষ্ট্যের জোরে 18 বছরের তরুণরাই পারে অসাধ্য সাধন করতে। তাই সকল নেতিবাচকতার ঊর্ধ্বে কবি এই বয়সের জয়ধ্বনি শুনতে চান। পরবর্তী প্রশ্ন, 18 বছর বয়সকে কবি দুঃসহ বলেছেন কেন? 18 বছর বয়স 18 বছর বয়সে তরুণদের অনেক চড়াই উতরাই পেরোতে হয় এবং নানাবিধ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় বলে কবি এই বয়সকে দুঃসহ বলেছেন। 18 বছর বয়স মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায়। কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এ বয়সে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে। ফলে এ সময় তাকে এক কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয়। তাই কবির মতে এই বয়স দুঃসহ। পরবর্তী প্রশ্ন, 18 বছর বয়স শপে আত্মাকে শপথের কোলাহলে, এখানে তরুণদের কোন বিশেষ দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে বুঝিয়ে বলো। এখানে নতুন জীবনে নব নব অগ্রগতি সাধনের স্বপ্ন বাস্তবায়নের জন্য তরুণদের আত্মত্যাগের দিকটি ইঙ্গিত করা হয়েছে। তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের নব অগ্রগতি সাধনের, তাই সেই সব স্বপ্ন বাস্তবায়নে নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নব নব শপথে বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে। দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের জন্য, সুন্দর ও শুভ কল্যাণের জন্য তারা নিজের আত্মাকে সঁপে দেয়। পরবর্তী প্রশ্ন, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, লাইনটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রশ্নোক্ত লাইনটি দ্বারা কবি বুঝিয়েছেন 18 বছর বয়সী তরুণেরা ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব মতবাদ ও ভাব ধারণার সাথে পরিচিত হতে শুরু করে। 18 বছর বয়স মানুষের জীবনের এক সন্ধিক্ষণ। এ সময় তরুণেরা শারীরিক মানসিক সামাজিক ও রাজনৈতিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এ সময় তারা পরনির্ভরশীলতা পরিহার করে আত্মনির্ভরশীল হবার চেষ্টা চালায়, মুক্ত জগতের সাথে পরিচিত হয়। ফলে তারা নতুন নতুন নানা তত্ত্ব ও মতবাদের সাথে পরিচিত হয়। এ সময় সচেতন না থাকলে তাদের পদস্খলন হতে পারে। পরবর্তী প্রশ্ন, এই বয়স জানে রক্তদানের পুণ্য, এই কথার তাৎপর্য কি ব্যাখ্যা করো। সুন্দর ও শুভ কল্যাণের জন্য তরুণরা যে রক্তমূল্য দিতে জানে এই বিষয়টি উল্লিখিত পঙ্ক্তি দ্বারা বোঝানো হয়েছে। দেশ জাতি মানবতার জন্য যুগে যুগে তরুণরাই এগিয়ে এসেছে সবথেকে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে তারা দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবেলায়, প্রাণ দিয়েছে অজানাকে জানবার জন্য। দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রাম তরুণদের আত্মস্বর্গের এই বিষয়টিকে নির্দেশ করতেই পঙ্ক্তিতে বলা হয়েছে এ বয়স জানে রক্তদানের পুণ্য। পরবর্তী প্রশ্ন, 18 বছর বয়স মাথা নোয়াবার নয় কেন? উত্তর, 18 বছর বয়সের তরুণেরা আত্মপ্রত্যয়ী হয় বলে এ বয়স মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স কৈশোর থেকে যৌবনে পদার্পণের বয়স। এ বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এমনকি দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগেও তারা কুণ্ঠাবোধ করে না। এ বয়স তাই মাথা নোয়াবার নয়। ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। ফেব্রুয়ারি 1969 কবিতায় শহরের পথে থরে থরে কি ফুটেছে? কৃষ্ণচূড়া ফুটেছে। কৃষ্ণচূড়া ফুটেছে শহরের পথে থরে থরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ রয়েছে। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? ঘাতকের থাবার সামনে বুক পাতে বরকত। কমলবন শব্দটির অর্থ কি? পদ্মবন। কমলবন শব্দটির অর্থ পদ্মবন। ফেব্রুয়ারি 1969 কোন কাব্যগ্রন্থের কবিতা? নিজ বাসভূমে। নিজ বাসভূমে কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে ফেব্রুয়ারি 1969। হরিত উপত্যকা কি? সবুজ প্রান্তর বা সবুজ পাহাড়। হরিত উপত্যকা অর্থাৎ সবুজ প্রান্তর।
ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা থেকে পরবর্তীতে অনুধাবনমূলক প্রশ্নোত্তর আমরা লক্ষ্য করব। সেই ফুল আমাদের প্রাণ, বুঝিয়ে দাও। উত্তর, সেই ফুল আমাদের প্রাণ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছিল। তাদের এ ত্যাগ ও মহিমা পরবর্তীতে নানা আন্দোলনকে বেগবান করেছিল। এই বাংলাকে, বাংলা ভাষাকে শাসকের অত্যাচারী হাত থেকে রক্ষা করতেই বাঙালি এত ত্যাগ স্বীকার করেছিল। কারণ এ বাংলা ভাষাকে মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে। পরবর্তী প্রশ্ন, দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল বলতে কি বোঝানো হয়েছে? দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল বলতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে যে অনেক মায়ের চোখের জল ফেলতে হয়েছিল তা বোঝানো হয়েছে। ৫২ ভাষা আন্দোলনে আমাদের দেশের অনেক বীরকে রক্ত দিতে হয়েছিল। ছেলেহারা হয়েছিলেন অনেক মা। ছেলেদের দেশের জন্য উৎসর্গ করে তারা তাদের বাকি জীবন চোখের জলে কাটিয়েছেন। এ প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে কি বোঝানো হয়েছে? এ রঙের বিপরীতে আছে অন্য রং বলতে ভাষা আন্দোলনের চেতনার ধারক কৃষ্ণচূড়ার লাল রং এর বিপরীতে অন্য রঙের কথা বলা হয়েছে, যা ঘাতকের অশুভ চেতনাকে ধারণ করে। কবিতায় কৃষ্ণচূড়ার ফুলকে বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, যা আলাদা জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠা লাভের বিষয়টির ইঙ্গিত বহন করে। তবে এর বিপরীতেও রয়েছে এক অশুভ শক্তি, যা আমাদের এই স্বাধিকার চেতনাকে ধ্বংস করতে চায়। প্রশ্ন উল্লেখিত পংক্তিটি এ বিষয়টি ইঙ্গিত করে। পরবর্তী প্রশ্ন, অবিনাশী বর্ণমালা বলতে কি বোঝানো হয়েছে? কবি অবিনাশী বর্ণমালা বলতে বাংলা বর্ণমালা তথা রাষ্ট্রভাষার ধারক চিহ্নের অমরত্বকেই বুঝিয়েছেন। ৫২ ভাষা আন্দোলনে রাজপথে নেমেছিল সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই। তাদের উদ্দেশ্য ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। পাকিস্তানি সৈন্যরা তাদেরকে গুলি করে হত্যা করতে পারলেও বর্ণমালায় স্পর্শ করতে পারেনি। রাষ্ট্রভাষার এ স্মারক চিহ্ন অবিনাশী হয়ে নক্ষত্রের মতো ঝরে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে আলোচ্য উক্তিটি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা বলতে কি বোঝানো হয়েছে? সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা বলতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও অত্যাচারের যে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে সে বিষয়টিকে বোঝানো হয়েছে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলার মানুষের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি সকল বিষয়ের অধিকার হরণ করে। তাদের অত্যাচারে, শোষণে জর্জরিত হয় বাংলার প্রতিটি মানুষ। আর এভাবেই সারা বাংলা পরিণত হয় তাদের আস্তানায়। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা ব্যাখ্যা করো। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের চেতনা যেন ভাষা আন্দোলনের চেতনারই অন্যরূপ। তাই অভ্যুত্থানের বিপ্লবী রূপের মাঝে কবি যেন সালামের মুখের প্রতিচ্ছবি দেখতে পান। ৬৯-এর গণ অভ্যুত্থানের মূল প্রেরণা ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাফল্য। ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত, রফিক, জব্বাররাই ছিলেন ৬৯-এর আন্দোলনের প্রেরণা পুরুষ। তাই কবি কল্পনায় এই নতুন বিপ্লবীদের মাঝে সালামের মুখায়ব দেখতে পান। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর। জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে? যে গাভীর পরিচর্যা করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। প্রবহমান নদী কাকে ভাসিয়ে রাখে? প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। পরবর্তী প্রশ্ন, উনুনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে? কবিতায় উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলা হয়েছে। ভালোবাসা দিলে কে মরে যায়? মা মরে যায়। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কি? প্রতিটি সত্য শব্দ কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। পরবর্তীতে আমি কিংবদন্তির কথা বলছি থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে বাংলার মানুষের উপর হাজার বছরের অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে। আমাদের প্রিয় জন্মভূমি বাংলা শত শত বছর ধরে বিদেশি শাসনের অধীনে ছিল। এই পরাধীনতার কারণে আমাদের পূর্বপুরুষদের সহ্য করতে হয়েছে অমানসিক নির্যাতন। সেই অত্যাচারের আঘাত
যে এখনো তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আঘাত রয়েছে পিঠে, অর্থাৎ শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে কিংবা বন্দী কৃতদাসের উপর ঝাঁপিয়ে পড়েছে। মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বিরচিত সাহস দেখায়নি। ভালোবাসা দিলে মা মরে যায় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উক্তিটি দ্বারা মূলত মা পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসাকেই বোঝানো হয়েছে। মুক্তি বা স্বাধীনতার জন্য কখনো কখনো আত্মোৎসর্গ অনিবার্য হয়ে ওঠে। দেশমাতৃকার মুক্তির জন্য অনেক সময় আপন মাকে ছেড়ে যেতে হয়। কিন্তু দেশপ্রেমিকের চেতনায় দেশই তখন মাতৃরূপে ফিরে আসে। জন্মদাত্রী মায়ের আবেদন তখন তুচ্ছ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, বিচলিত স্নেহ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। কবিতায় বিচলিত স্নেহ কথাটি দ্বারা আপনজনের উৎকণ্ঠার কথা বোঝানো হয়েছে। প্রিয়জনের যে কোনো বিপদে তার আপনজনেরা শঙ্কিত হন। কবিতাটিতেও মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনদের উদ্বিগ্নতার কথা বলা হয়েছে। মুক্তিকামী মানুষের প্রতি কবির অপত্য স্নেহ ও উৎকণ্ঠা যেন আজও তাকে আবেগতাড়িত করে। ভালোবাসা আর শঙ্কা যেন একসাথে মিশে যায়। বিচলিত স্নেহ কথাটি দ্বারা তাই মুক্তির আশায় সংগ্রামশীল মানুষের প্রতি তাদের আপনজনের স্নেহ ও উৎকণ্ঠার এ মিশ্র অনুভূতিকেই প্রকাশ করা হয়েছে।